ফলের ওপরের চামড়াটা একটা দরজার মতো চিরে গেল, আর সেখান থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো এক বিভৎস ছায়ামূর্তি। সেই নিঝুম দুপুরগুলোর কথা আজও ভুলতে পারি না, যখন সারা গ্রাম নিস্তব্ধতায় ডুবে থাকত আর কেবল একটা কি দুটো কাকের কর্কশ ডাক শোনা যেত। ঠিক দুপুর 3:30, গ্রীষ্মকালের তীব্র রোদে পুকুরের জল টকবক করছে, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে কদম ফুলের সোঁদা গন্ধ। গ্রামের বড়রা তখন ভাতের নেশায় অঘরে ঘুমোচ্ছে, তাদের কারো কারো নাকের ডাক শোনা যাচ্ছিল দরজা জানলার ফাঁক দিয়ে। আমাদের মতো ছোটদের কাছে ওই সময়টাই ছিল নিষিদ্ধ অভিযানে বেরোনোর শ্রেষ্ঠ সময়। আমার জানলার ওপাশ থেকে রাজুর সেই অতি পরিচিত ফিসফিসানি ভেসে আসত, এই নাড়ু, ঘুমিয়ে পড়লি নাকি রে? জলদি আয়, আজ শান্তিপিসির বাগানের কুল সব সাবার করব। রজনী আর গোপাল নিয়ে আমি রোজই যাচ্ছি, তুই একা গেলে পিসি বেশি মারবে না, তাই তোকে নিয়ে যাই। রাজু সবসময় এমন বুদ্ধি করত। আমি বিছানায় শুয়ে ঘুমের নাটক করতাম ঠিকই, কিন্তু রাজুর ডাক শুনে স্থির থাকা দায় ছিল। আমার মনে পড়ে সেদিন আমি খুব সাবধানে মশারি সরিয়ে বিছানা থেকে নামলাম। মা ও ঘরে ঘুমোচ্ছে জানতাম, তাই অতি সাবধানে পা টিপে টিপে দোর খুলতে গেলাম। কিন্তু আহা, সেই অভিশপ্ত শব্দ! যত সাবধানেই খুলি না কেন, দরজাটা এমন করে কর্কশ শব্দ করে যেন সারা বাড়িতে সাইরেন বাজছে। মা ও ঘর থেকেই চিৎকার করে উঠলেন, আবার লুকিয়ে বেরোচ্ছিস? তুই যে ঘুমানোর নাটক করছিলি আমি জানি। বাপ মায়ের কথা শুনতে শেখ, ফিরে আয় বলছি, না হলে তোর বাবা ফিরলে আজ তোর পিঠের ছাল আস্ত থাকবে না। কিন্তু তখন শাসন শোনার সময় কই। মায়ের ধমক শুনেও আমার পায়ে কোনো তর নেই। এক দৌড়ে আমরা সোজা গিয়ে পৌঁছতাম শান্তিপিসির বাড়ির পেছনের উঠোনে। পথে রাজু হাঁপাতে হাঁপাতে বলল, নাড়ু, আজ পিসির গাছে কুল কম, কাল শুনলাম মহেশ কাকার ছেলেরাও এসে অনেক পেড়ে নিয়ে গেছে, আমাদের একদম তাড়াতাড়ি করতে হবে। শান্তিপিসির বাড়িটা যেন গ্রাম থেকে একটু বিচ্ছিন্ন, চারিদিকে বুনো লতাগুলমে ঢাকা, জরাজীর্ণ পুরনো খড়ের ঘর, আর তার পাশেই মস্ত বড় এক কুল গাছ। গাছের ডালগুলো এমন মোটা আর ভারী যে মনে হয় যুগ যুগ ধরে সেখানে দাঁড়িয়ে আছে। পিসি তখন হয়তো ঘরের ভেতরে নাক ডেকে ঘুমোচ্ছে। আমরা চুপিসারে বাগানের ভেতরে ঢুকে পড়লাম। রাজু নিচু হয়ে পাথর কুড়োতে কুড়োতে বলল, দেখিস আজ আমার টিপ, এক ঢিলেই গাছের সব লাল কুল মাটিতে নামাবো। রজনী যদি দেখত তবে কি মজা হতো। আমরা পাথর ছুঁড়তে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটাও পাথর গাছের ডালে ঠিকমতো লাগল না। হয় অনেক উঁচুতে উঠে যাচ্ছে, নয় গাছের পাশ দিয়ে সোজা পেছনে মাঠে গিয়ে পড়ছে। জেদ চেপে আমি এক মস্ত ইটের টুকরো কুড়িয়ে সজোরে ছুড়লাম, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই পাথর গিয়ে আছড়ে পড়ল পিসির পুরনো টিনের চালে। সেই বিকট শব্দে মনে হলো পুরো গ্রাম জেগে উঠবে। পিসি যেন তড়াক করে জেগে উঠল। ভেতর থেকে ভেসে এলো সেই তীক্ষ্ণ চিৎকার, কেড়ে হারামজাদা, আমার গাছের কুল চুরি করতে এসেছিস? চুরি করে খেলে বুঝি মজা লাগে? দাঁড়া একবার, তোদের কান আজ আমি ছিঁড়েই ছাড়ব। বাপ মায়ের নাম কি তোদের? জানি আমি, এই গ্রামের সব ছোড়াদের আমি ভালো করে চিনি, তোদের বাবাদের আমি খবর দেব। আমরা আর কাল বিলম্ব করলাম না। পিসির হাতের মরণ মার থেকে বাঁচতে এক দৌড়ে বাঁশবাগানের গহীন অন্ধকারে ঢুকে পড়লাম। দৌড়াতে দৌড়াতে আমরা কত দূর চলে এসেছিলাম খেয়াল নেই। বাঁশবাগানের বাঁশগুলো এত ঘন ছিল যে সূর্যের আলোটুকুও ঠিকমতো ঢুকতে পারছিল না। বুনো লতার কাঁটা আমাদের পায়ে ক্ষত করে দিচ্ছিল, কিন্তু আমরা থামিনি। যখন থামলাম, দেখলাম চারিদিকটা একদম শুনশান। বাঁশবাগানের এই দিকটায় আমরা আগে কখনো আসিনি। শুনেছি এখানে একবার কেউ হারিয়ে গেছিল, তারপর আর খুঁজে পাওয়া যায়নি। আমরা দুজনে একে অপরকে চুপচাপ তাকিয়ে দেখলাম। রাজু ফিসফিস করে বলল, নাড়ু, মনে হয় আমরা অনেক দূরে চলে এসেছি, এবার বাড়ি ফেরার রাস্তা খুঁজে বের করতে হবে। কিন্তু তখনই আমাদের চোখ পড়ল সামনে। বাঁশবাগানের ঠিক শেষ প্রান্তে একটা ঝোপঝাড় পেরিয়ে চোখ পড়ল এক বিশাল কুল বাগান। কিন্তু সেই কুল গাছগুলো যেন সাধারণ নয়। সেখানকার কুল গাছগুলোর পাতা ছিল অস্বাভাবিক রকমের সবুজ, টকটকে লাল রঙের বড় বড় কুল থোকায় থোকায় ঝুলে আছে, ঠিক যেন রক্তাভ মণি। এত সুন্দর কুল আমরা কোনোদিন দেখিনি। রাজু ঢোক গিলে বলল, নাড়ু, এত সুন্দর কুল, এগুলো নিশ্চয়ই খেতে অসাধারণ মিষ্টি হবে, কিন্তু এখানে কার বাগান, কে দেখাশোনা করে? কোনো মানুষজন তো দেখা যাচ্ছে না। আমরা দুজনে মন্ত্রমুগ্ধের মতো সেই বাগানের ভেতরে ঢুকে পড়লাম। বাগানের ঠিক মাঝখানে মাটির ওপর পড়েছিল একটা কালো পাথরের মতো বিশাল আকৃত অদ্ভুত ফল। ওটা দেখতে অনেকটা কাঁঠালের মতো, কিন্তু তার আকৃতি এত বিশাল যে দুজনের পক্ষেও তা তোলা অসম্ভব হবে। রাজু বিস্ময়ে সেটার দিকে হাত বাড়াতে গেল। সে বলল, নাড়ু, দেখো তো এটা কি? এরকম ফল তো আগে কখনো দেখিনি, হয়তো বিদেশি কোনো ফল। আমরা একটু ছুঁয়ে দেখি কি হয়। কিন্তু হঠাৎ করেই দিন দুপুরে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল। সূর্যের আলো যেন নিমেষে মুছে গেল। শুরু হলো বিকট মেঘের ডাক আর মুষলধারে বৃষ্টি।
বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন শরীরে তীরের মতো বিঁধছিল। আকাশ থেকে বজ্রপাত হচ্ছিল একের পর এক। ভয় পেয়ে আমরা কুলের মায়া ছেড়ে দিয়ে বাড়ির দিকে দৌড়া দিলাম। আমরা ভিজে একদম কাক ভেজা হয়ে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের পাড়ায় যখন পৌঁছলাম সেখানে মাটি খা খা করছে, এক ফোঁটা বৃষ্টির চিহ্নও নেই। আমার মা উঠানে বসে ডাল বাচ্ছে আর রাজুর দিদি ছাদে কাপড় মেলে দিচ্ছে। তারা আমাদের ভেজা কাপড় দেখে অবাক হয়ে বলল, তোরা ভিজলি কোথায়? সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে ওই বাগানটা এই দুনিয়ার কিছু নয়। সেই রাতটা ছিল অমাবস্যার। আকাশে কোনো তারা ছিল না। গ্রামের কুকুরগুলো কেন যেন অস্থির হয়ে ঘেউ ঘেউ করছিল। ওই রহস্যময় বাগানের সেই বিশালাকৃত কালো ফলটা যেন একটা জীবন্ত সত্তার মতো হঠাৎ নড়ে উঠল। ফলের ওপরের চামড়াটা একটা দরজার মতো চিরে গেল, আর সেখান থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো এক বিভৎস ছায়ামূর্তি। সে বিড়বিড় করে বলছিল, কারা এসেছিল আজ আমার বাগানে? যারা একবার আসে তারা আর ফিরতে পারে না। আমার মায়া তাদের টেনে আনবে। তারা আমার সেবক হয়ে থাকবে চিরকাল। মাঝে মাঝে গভীর রাতে স্বপ্নে দেখি আমি সেই নির্জন বাগানে দাঁড়িয়ে আছি, আর এক ছায়া নারী আমায় ডাকছে। হয়তো সেই মায়া পুরোপুরি কোনোদিন কাটে না। হয়তো সেই বাগানটা আজও কোথাও অপেক্ষা করে আছে নতুন কোনো অবাধ্য শিশুর জন্য।